এদিকে ছুটি শেষের দিকে উনি যেন আমাদের মগ্ন ছেড়ে যাইতেও চাচ্ছেন না। আমাকে চেক আপে নিয়ে যেতেন সাথে করে, ঘর ভর্তি খাবার এনে রাখতো, অথচ তেমন কিছু খেতেও পারতাম না। উনি বিদেশ যাওয়ার আগের দিন আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না, আমার মায়াতে পড়ে গেছেন। কত করে বলে গেলেন আমার টেক কেয়ারের কথা আমার শাশুড়িকে আর তার ছোট ভাইকে। রাতে আমাকে শাশুড়ির সাথে ঘুমাতে বলেছেন, একা থাকতে নিষেধ করেছেন। যাওয়ার সময় আমাকে শাশুড়ির হাতে দিয়ে যান। উনি চলে গেলেন। যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম। সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন। আর এদিকে আমার সাবেক শাশুড়ি আর ননদ ননাসরা আমাকে যা তা গালাগালি করতো, আরো বলতো তোর মরা বাচ্চা হোক। কত যে অভিশাপ ওরা আমাকে দিত হিসাব নাই। আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করতো। দেখতে দেখতে 9 মাস পার হলো। ওনার মতো দেখতে আমার একটি ছেলে হলো, আলহামদুলিল্লাহ। সবাই ভীষণ খুশি। এর মধ্যে আমার মেজ দেবর আসলো বিদেশ থেকে। উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছে তার কোনো হিসাব নাই। আমার ছেলেটা ঘরের সবার চোখের মণি। আমি শুধু খাওয়াতাম। তার চাচারাই তার জামা কাপড় সব ধুয়ে দিত। মেজ দেবরের বিয়ে ঠিক হলো। ঘর ভর্তি কাজ, তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ করতে দিতেন না। আমাকে মাথায় করে রাখতো। খুব জাঁকজমকপূর্ণ ভাবে আমার মেজ দেবরের বিয়েটা হলো। অনেক বড় করে অনুষ্ঠান করেছে, কারণ আমার শাশুড়ি তার বড় ছেলের বিয়েতে কোনো রকম আয়োজন বা শখ পূরণ করতে পারেনি। শুধু আমি আর আমার ছেলে যতটা পেরেছি লোকচক্ষুর আড়ালে ছিলাম, কারণ মানুষজনের সামনে ভীষণ লজ্জা পেতাম। আর তারাও সামনাসামনি বা পিছনে আমাকে অনেক রকম কটু কথা বলতো। আমি মেনে নিয়েছি, এভাবেই আমাকে এখানে জীবন পার করতে হবে। এটাই আমার নিয়তি, আমার নসিব। বিয়ের আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হয়েছে। আমার শাশুড়ির মধ্যে দুই বইয়ের মধ্যে অনেক তফাৎ করতে দেখছি। উনি আমার চাইতে ওনার মেজ ছেলের বউকে কদর মহব্বত বেশি করতো। যাই হোক, আমি তেমন মাথায় নিতাম না। আমি আমার ছেলেকে নিয়েই থাকতাম বেশি। আমার মেজ দেবরের বউ ছিল ভীষণ সুন্দরী, 17 বছর বয়সের এক যুবতী। 20 ভরি সোনার গহনা দিয়ে ঘরে তুলেছে। আর আমার একটা নাক ফুলও ছিল না। আমার এতটাই দুর্ভাগ্য যে স্বামীর থেকে একটা নাক ফুলও পাইনি। অবশ্য ওনাকে কখনো বলিও নাই আমি। দিনকে দিন আমি বুঝতে পারলাম আমার প্রতি অবহেলা, অবিচার শুরু হলো। খাবার হতে শুরু করে সবকিছু। আমার শাশুড়ি যখনই বাহিরে যেত, আমার মেজো জায়ের জন্য কিছু না কিছু আনতো। আমার জন্য আনতোও না, আমার ছেলের জন্যও না। আমার মেজো যাও খুব একটা আমার সাথে কথা বলতো না, আমি বলতাম না। আমি বললেও একটা বা দুইটা উত্তর দিত। সারাক্ষণ আমার শাশুড়ির সাথে থাকতো। ওরা সবাই মিলে ঘুরতে যেত। নতুন নতুন বিয়ে হয়েছে, আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াতে যেত। আমি আর আমার ছেলে ঘরেই থাকতাম। আমার ছেলেকে আর তেমন একটা কদরও করতো না। আমি আমার নিয়তি বানিয়ে নিয়েছি। ধীরে ধীরে আমার স্বামীও আমাকে ফোন করা কমিয়ে দিল। এত ভালোবাসা দেখিয়েছিল যে এখন আর খুব একটা খবরও নেয় না। আমি কল দিলে তেমন একটা ধরতো না। বাচ্চার ছবি পাঠাতাম অনেক, কিন্তু সিন করে রিপ্লাইও দিত না। অনেকবার কল দিলে একটা কল ধরে বলতো বিজি আছি, পরে কথা হবে। বুঝতে পেরেছি আমাদের আর এই বাড়িতে কদর নেই। একদিন মাকে বললাম, মা আমি কয়টা দিন বাবার বাড়ি থেকে আসি। উনি বললেন আচ্ছা যাও। আমি আমার বাচ্চার বাবাকে ভয়েস দিয়ে বলেছি, মেসেজ দিয়েও বলেছি যে বাপের বাড়ি যাচ্ছি, কয়টা দিন থাকবো। বাবার বাড়িতে 1 মাস ছিলাম, কারো কোনো খোঁজ খবর পর্যন্ত নাই। তারপর আর কি, নিজে থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। আসার পর আমার কোনো পাত্তা বা গুরুত্ব নাই। একদিন উনি ওনার ছেলেকে বলতে শুনেছি যে বাবা জীবনটা আবার শুরু কর, এই মেয়েকে নিয়ে তোর দিন যাবে না। বুঝতে পেরেছি আমার এই সংসারের ভাঙন হয়তো শুরু। এভাবে অবহেলায় কেটে গেল 6টা বছর। এর মধ্যে আমার মেজ দেবরের 2টা ছেলে মেয়ে হলো। ওরা দুবাই গিয়ে আমার শাশুড়ি সহ 1.5 বছর থেকে এসেছে। এই 6টা বছর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। মাঝে মাঝে তার মায়ের মোবাইল থেকে আমার ছেলেকে দেখতো। আমার শাশুড়ি দুবাই থেকে আসার সময় ছেলের বাবা কিছু খেলনা দিয়েছিল ছেলের জন্য। আমার শুধু কান্না আসতো। অনেক কেঁদেছি, তাহাজ্জুদে অনেক বলেছি, কিন্তু আমার নসিব বদলায়নি। একটা সময় মনে হলো এভাবে জীবন যাবে না। আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমি বাবার বাড়ি আসার 1 সপ্তাহ পরে শুনি আমার স্বামী দেশে এসেছে এবং দ্বিতীয় বিবাহ করেছে অল্প বয়সী এক অতি সুন্দরী মেয়েকে, 10 ভরি গোল্ডের গহনা দিয়ে। আফসোস, ভালোবাসার রূপ বদলায়, এভাবে বদলাবে বুঝতে পারি নাই। আমি শুধু সেদিন আমার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছি। ওনাকে অনেক ইমুতে কল দিয়েছি, রিসিভ করেননি। ভয়েস দিয়েছি, বলেছে আমাকে যদি না রাখবেন তবে আমার জীবনের এতটুকু সময় কেন নষ্ট করেছেন, আমাকে কেন অপেক্ষা করিয়েছেন। আমার প্রশ্নের উত্তর আসেনি।